শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়াবান ও মেহেরবান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্যক্তিগত মনের কথা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। কেউ মানলে মানেন, আর শুনলে শুনেন, এইটা যার তার ব্যক্তিগত ব্যাপার। তো শুরু করা যাক। মানুষ বানাইয়া আল্লাহ মানুষ দিলেন কত সাজ, কেউ আমরা রাজা সাজি, আবার কেউ বা সাজি মহারাজ। আসলে পেটের দায়ে আমরা সবাই দান্দাবাজ। জিন্দাবাদ জিন্দাবাদ, বেঁচে তাকাই জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, বেঁচে তাকাই জিন্দাবাদ। আমি আজ রাজনীতি নিয়ে সংক্ষিপ্তভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বাস্তব বলার চেষ্টা করব। পাকিস্তান আমলে যখন স্কুলে লেখাপড়া করতাম, তখন মিছিল মিটিং সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। 1968 ইংরেজিতে পাকিস্তান সরকার পাঠ্যপুস্তকে কালচার নামে একটি বই সংযোজন করতে চেয়েছিল। এই কালচার বই বাতিলের দাবিতে বঙ্গবন্ধুর ডাকে পূর্ব পাকিস্তানের প্রতিটি স্কুল কলেজে বিক্ষোভ মিছিল হয়েছিল। এটাই ছিল স্কুল জমানায় আমার প্রথম মিছিল মিটিং। এর কিছুদিন পর পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর উপর মিথ্যা আগরতলা মামলা দিয়ে দেয়। এই মামলার খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সকল স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু করে। এই যে আন্দোলন শুরু হয়েছিল, 68 থেকে 71 পর্যন্ত আন্দোলন সংগ্রাম হলো, লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো, একটা দেশ স্বাধীন হলো, কিন্তু আন্দোলনটা কিন্তু এখন পর্যন্ত চলমান। এইটা আর কোনোদিন বন্ধ হবে না। এই সময় থেকেই লেখাপড়া নষ্ট হয়ে গেল। এই সময় থেকেই রাজনীতি নেশার সাথে জড়িত ছিলাম। এর আগে থেকেই কিন্তু সিগারেট নেশার সাথে জড়িত ছিলাম। সিগারেট খাওয়াও একটি নেশা। বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ মানুষ এইগুলো ছেড়ে দেয়। কেউ কেউ আবার মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যায়। আল্লাহর রহমতে এই দুটি নেশার ক্ষতিকারক দিক বিবেচনা করে ছেড়ে দিয়েছি। বর্তমান জমানায় প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাওয়ার পর যে কোনো একটি দলের খাতায় নাম লেখাতে হবে, এইটা হলো বাধ্যতামূলক। 50-60 বছর পূর্বে ছাত্র রাজনীতি ছিল শুধু ভার্সিটিতে। সেখান থেকে শুরু হতো নেতাদের পিছে ঘোরাফেরি করে, সামসামি করে ফাতি নেতা। এরপর হয়ে যেতেন নেতা। কেউ কেউ আবার ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হয়ে রাজনীতি ব্যবসার সাথে জড়িত হয়ে যান। কারণ এখানে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা নাই বললেই চলে। আগেকার দিনে ধনীরা পকেটের টাকা খরচ করে রাজনীতি করে ফকির হয়ে যেত, আর এখন হয়েছে তার উল্টা। এখন ফকিরের ছেলেরা রাজনীতি ও সাদাবাজি নীতি করে ধনী হয়ে যাচ্ছে। আগেকার দিনে মুরব্বীরা বলতেন, এমন এক দিন আসবে, আঘাটে ঘাট হবে, আপথে পথ হবে, মানুষ মানুষ হবে। বর্তমান জমানায় একটা বাস্তবে দেখা যাচ্ছে। বর্তমান জমানায় রাজনীতিকে সাদাবাজি নীতি ব্যবসায় পরিণত করা হয়েছে। বর্তমানে এটা পৃথিবীর সবচেয়ে লাভজনক সাদাবাজি ব্যবসা। যে কারণে জনপ্রতিনিধি হওয়ার জন্য এখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন। জনপ্রতিনিধি হতে পারলে খড়ায় গন্ডায় সুদে আসলে তুলে নেন। এটা হইল বর্তমান পৃথিবীর বাস্তবতা। রাজনীতির মধ্যে দুইটা ধারা আছে।
এর মধ্যে একটা হইল পেশা আর অপরটা হইল কি নিশা। উদাহরণস্বরূপ বলতেছি, মদের বিভিন্ন প্রকারের ব্র্যান্ড আছে। এর মধ্যে পপুলার ব্র্যান্ড হলো কিংফিশার এবং অপরটি হইল কুবরা। এই কোম্পানিগুলো ডিলারের মাধ্যমে তাদের প্রোডাক্ট সকল মদের দোকানগুলোতে সময় মতো সাপ্লাই করে থাকেন। এই ব্যবসার সাথে জড়িত সবাই কিন্তু কোনো না কোনোভাবে লাভবান হয়ে থাকেন। কিন্তু এই মদ পান করে যারা নেশা করে থাকেন, তিনি যেই হন না কেন, তিনি হলেন কাস্টমার। এই সকল কাস্টমার পকেটের টাকা খরচ করে নেশা করে থাকেন এবং নেশার ঠেলায় মুখে যা আসে তাই বলে থাকেন এবং অযথা গালাগালি, মারামারি, জ্বালাও পোড়াও করে থাকেন। অনেক সময় রাস্তাঘাটে যত্রতত্র পড়ে থাকতেও দেখা যায়। ঠিক তেমনি আমাদের রাজনীতির বিভিন্ন প্রকারের ব্র্যান্ড আছে। এর মধ্যে পপুলার ব্র্যান্ড হলো আওয়ামী লীগ কিংফিশার এবং অপরটি হলো বিএনপি কুবরা। আমরা সবাই জানি মদ সাপ্লাই করা হয় ডিলারের মাধ্যমে, আর আমাদের দেশের রাজনীতি সাপ্লাই করা হয় লিডারের মাধ্যমে। লিডারের মাধ্যমে এই রাজনীতি গ্রামগঞ্জ, হাটে মাঠে, স্কুল কলেজে, বিশ্ববিদ্যালয়ে সাপ্লাই করা হয়। এই পেশার সাথে যারা জড়িত তারা কোনো না কোনোভাবে লাভবান হচ্ছেন, কিন্তু এই নেশার সাথে যারা জড়িত তিনি যেই হন না কেন, উকিল, মুক্তার, ব্যারিস্টার, কর্মকার, মোল্লা, মুন্সি, চাষা, কুষা, সবাই কিন্তু কাস্টমার। এরা নেশার ঠেলায় মুখে যা আসে তাই বলে থাকেন, অযথা গালাগালিজ করে থাকেন। এমনকি নেশাগ্রস্ত হয়ে, মাতাল হয়ে রাস্তায় নেমে অযথা জ্বালাও পোড়া করে নিরপরাধ মানুষ মেরে ফেলতেও তারা দ্বিধাবোধ করেন না। অনেক সময় আবার পিপিলিকার মতো আগুনে ঝাঁপ দিতেও চিন্তা করেন না। যাদের মদের প্রোডাক্ট যেমন এক্সপোর্ট ইম্পোর্ট করে বিদেশে সাপ্লাই করা হয়, ঠিক তেমনি এই রাজনীতিও বিদেশে সাপ্লাই করা হয়ে থাকে। বিদেশে প্রতিদিন দিন রাত পরিশ্রম করেও এই অ্যালকোহল সেবন করে কিংফিশার হওয়ার চেষ্টা করে থাকেন। কেউ কেউ আবার কিংফিশারও বনে যান। এইটাই হলো বর্তমান বাস্তবতা। এই অ্যালকোহল সেবন করে কত মন্ত্রী, মিনিস্টার, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে লাঠি ভিটা, জুতা ভিটা খেয়েছেন। এরপরও বলে থাকেন, আহা কি আনন্দ, কি মজা। আমাদের দেশের বর্তমান এটুরমা ফেটুরমা, মোল্লা, মুন্সি সবাই এই নেশার সাথে জড়িত। কেউ কেউ আবার এই অ্যালকোহল বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেবন করে থাকেন। কিন্তু এই বিসমিল্লাহ বলে যে শিরিক গুনাহ করতেছে, এইটা বুঝার জ্ঞানও হারিয়ে যায় তাদের। কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়। তাই বলে জেনা করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে নাকি? হাদিসের বাণী, অন্যের গীবত করা মানে তার মরা বাইয়ের গুস্ত হওয়ার শামিল। অথচ এই বিসমিল্লাহ বলে শুরু হয় হাসায় মিশায় আজে বাজে অন্যর গীবত করা। এইটা জঘন্য অপরাধ। বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া কোনো সুস্থ মানুষ এইটা করতে পারে না। যাদের এইগুলো করে তারা মনে করে তারা অমর, তাদের মৃত্যু হবে না। আগেকার দিনে মানুষ রাজনীতি করত সাধারণ মানুষের সেবা করার জন্য, আর এখন মানুষ রাজনীতি করে সাধারণ মানুষের 12টা বাজানোর জন্য। আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার আগে এই রাজনীতিবিদরাই এই পৃথিবীটাকে ধ্বংস করবে। কি আজব দুনিয়া ও কি আজব নিয়ম নীতি। পৃথিবীর প্রতিটি দেশে ডেট এক্সপায়ার কোনো জিনিস ব্যবহার করা ও বিক্রি করা আইন অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এইটা ব্যবহার করলে কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে। চাকরি বাকরির ক্ষেত্রেও ডেট এক্সপায়ারের সময়সীমা আছে। অথচ আজ পৃথিবীর
নিরাপত্তার দায়িত্ব সহ পৃথিবীর প্রতিটি দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন এই ডেট এক্সপায়ার মানুষগুলো। এতে করে আজ কোথাও কোথাও সমাজ, কোথাও কোথাও দেশ, এমনকি আজ পৃথিবীর 12টা বাজাচ্ছেন এই ডেট এক্সপায়ার ব্যক্তিরা। আর এই জন্য দায়ী শুধু তারা হবে না, ঘুরে ফিরিয়ে সাধারণ মানুষই থাকবে। কারণ সাধারণ মানুষ নেশার ঠেলায় এদেরকেই এই পৃথিবী ধ্বংসের দায়িত্ব দিয়েছেন। যে কারণে প্রকৃতিও তার নিজস্ব গতিতে চলতে পারতেছে না। এরপর আসি মদ খাওয়া ও বিক্রয় করা সমান অপরাধ, সুদ খাওয়া ও সুদ দেওয়া সমান অপরাধ। ঠিক তেমনি কোনো সুরসুট্টাকে বুট দিয়ে চুরি বাটফারি সহ অপকর্ম করার সুযোগ করে দিলে এই গুনাহের ভাগ এই সকল বুটারের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যত ভালো কাজ করবে এর ফজিলতও কিন্তু এদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তাই সবাই সাবধান থাকবেন। আপনার নিজের নাক কেটে পরের যাত্রা করতে যাবেন না। সেদিন দেখলাম আমেরিকাতে একজন লোক 50 বছর জেল খাটার পর নিরপরাধ বলে মুক্তি দেওয়া হয়েছে। একটি গল্প বলে আমি শেষ করব। অনেক দিন আগের কথা, একটি লোক তার ছেলে সন্তানকে জায়গা জমি বিক্রি করে লেখাপড়া করিয়েছে। ছেলেটি LLB পাস করে এসে বাবাকে বলছে, বাবা, তোমার আর টাকা পয়সার কোনো চিন্তার কারণ লাগবে না, আমি LLB পাস করেছি। বাবা বললেন, আমি তোমার এলেফেলে এই সমস্ত বুঝি না, তোমার কাজটা কি এইটা বলো। ছেলে বলল, বাবা, যে কোনো মানুষ যে কোনো জঘন্য অপরাধ করে আমার কাছে আসলে আমি টাকার বিনিময়ে তাকে নিরপরাধ করে নিয়ে আসব, এবং যে কোনো নিরপরাধ মানুষকে টাকার বিনিময়ে 50 বছর জেল কাটাবো অথবা ফাঁসিতে ঝুলাবো। বাবা তখন চিৎকার দিয়ে বলছে, আমার জায়গা জমি বিক্রি করে তোকে এই জঘন্য ও নিকৃষ্ট শিক্ষা দেওয়ার জন্য কিয়ামতের দিন আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বর্তমান পৃথিবীর আইন কানুন হলো সাধারণ মানুষের জন্য, আর ধনীরা ও রাজনীতিবিদরা আইন লালন পালন করে থাকেন। আজ যাদের অবৈধ টাকা আছে তারাই আজ সমাজে প্রতিষ্ঠিত, আর যাদের নেই তারা বোধহয় কোনো মানুষই না। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সকল কুকর্ম থেকে ও শয়তানের দল থেকে দূরে রাখুন, এই কামনা করি। কত বলবো, বলা তো শেষ নেই। ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।